শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন এবং আপনাদের সাথে আছি আমি সুস্মিতা এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর দিনের প্রত্যাশায় থাকে আমাদের সব সময়েরই প্রত্যাশা, আজকেও তার ব্যতিক্রম নয়। শুরুতেই চলে যাচ্ছি সুস্মিতার কাছে। শুভ সকাল। শুভ সকাল মাসুক, আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি এবং যথারীতি যেটা হয় যে আমরা একসাথে বসলে বা একসাথে হলে একটা মিলন মেলার মতো হয়ে যায় এবং অনেক কিছু জানাও হয়ে যায়। আর যারা অতিথি থাকেন তাদের বিষয় তো আছেই, আমাদের মাঝেও কিন্তু আজকে বিশেষ একজন অতিথি আছেন। একদম তাই, চলো পরিচিত হয়ে নিই। একদম তাই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর খায়ের আহমেদ চৌধুরী। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন স্যার? শুভ সকাল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার, আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। স্যার, আমরা যতদূর জানি যে একজন মানুষের শরীরে আশেপাশের হাজারো জনের ছায়া থাকে, আলো থাকে, গন্ধ থাকে, রং থাকে। আপনার জীবনও তার ব্যতিক্রম নয়। একদম শৈশবে যদি যাই, শৈশবে কোন মানুষগুলো ছায়া সবচেয়ে বেশি ছিল? বাবা মা নিশ্চয়ই বলবেন আপনি, একটু বাবা সম্পর্কে আগে শুনি। আমার পারিবারিক যে পরিমণ্ডল আমি বড় হয়েছি, আমাদের বাবা মার দোয়া এবং বাবা মার যে গাইডেন্স আমি সহ আমাদের ভাই বোন আমরা সবসময় পেয়েছি। জি। তো একদম আমার জীবনের প্রারম্ভিক পর্যায়ে যদি আমি বলি, আমার মা আমার ছায়ার মতো ছিলেন। জি। স্বাভাবিকভাবে আমার বাবাও ছিলেন, কিন্তু বাবা যেহেতু বাইরের কাজে বেশি ব্যস্ত থাকতেন, মাই আমাদেরকে বেশি সময় দিতেন। আমরা স্কুল থেকে আসার পরে যখন মাকে বাসায় পেতাম না, যদি কোনো কারণে দেখতাম যে বাসায় নেই, তখন মনটা খুব খারাপ হতো। আমরাও আবার বাসা থেকে হয়তো খেলাধুলার মাঠে চলে যেতাম মাকে না পেলে। আচ্ছা। তো এই যে শৈশবের যে স্মৃতি আমি যদি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে রোমন্থন করি, মা বাবার পরেই আমি আমার শিক্ষকদের কথা বলবো। বিশেষ করে আমাদের গৃহশিক্ষক ছিলেন। আমরা একদম আর্লি স্টেজে ক্লাস 2-3-তে যখন আমি পড়ি, আমার ভাই এবং আমি এবং আমার বড় বোন আমরা পিঠাপিঠি ছিলাম। আমরা দুইজন এক শিক্ষকের কাছে পড়তাম। ক্লাস 3-তে আমার মনে আছে ওই শিক্ষক আমাদেরকে বাসায় পড়াতে আসতেন। এই শিক্ষকের যে ব্যক্তিত্ব, এই শিক্ষক পরবর্তীতে উনি মেডিকেলে উনি চান্স পেয়েছিলেন, মেডিকেল স্টুডেন্ট হয়েছিলেন, কিন্তু যখন আমাদেরকে পড়াতেন তখন উনি ইন্টারমিডিয়েট পর্যায়ের একজন স্টুডেন্ট ছিলেন। আমাদেরকে পড়ানোর পরে উনি সিলেট মেডিকেল কলেজে ডাক্তারি পেশার সাথে সংশ্লিষ্ট হন। ওনার যে একটা প্রভাব, পাশাপাশি আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম, আমার প্রাইমারি স্কুলে যে শিক্ষক, প্রতিটা শিক্ষকদের আমি বলবো যে গাইডেন্স, ওনাদের ব্যক্তিত্ব, ওনাদের চলাফেরা আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছে। আচ্ছা, শিক্ষকরা আসলে জীবনে অনেক বেশি প্রভাব ফেলে এবং পরবর্তীতেও তার ফলটা আমরা দেখতে পাই বিভিন্ন সময়। স্যার, শৈশবে যেটা হয় যে প্রথম রচনা লেখা আমরা শিখি আমাদের গ্রাম, আবার দেখা যায় প্রথম চিত্রাঙ্কন যেটা শিখি আমাদের গ্রামের ছবি আঁকা, গ্রামের দৃশ্য আঁকা। একটু আমাদের গ্রামটা কেমন ছিল, আপনার গ্রামটা কেমন ছিল? আমি যদিও জন্মগ্রহণ করেছি আমি গ্রামে, আমার 21 অক্টোবর আমার জন্ম তারিখ, কিন্তু আমার বেড়ে ওঠা কিন্তু সাবআরবান এরিয়াতে আমি বলবো। আচ্ছা। যে ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরিতে আমার ফাদার চাকরি করতেন এবং অবশ্যই আমাদের গ্রামের সাথে সম্পর্ক ছিল। আমাদের যখন বাৎসরিক পরীক্ষা শেষ হতো তখন আমরা গ্রামে যেতাম এবং এখনো পর্যন্ত আমার কাছে বা আমার পরিবারের সবাই আমরা খুব এনজয় করি। আমরা আমাদের এই ব্যস্ততার মধ্যে থেকে যদি কখনো গ্রামে যেতে পারি, গ্রামের জীবনটা আসলে পর্যন্ত এখনো পর্যন্ত আমরা মনে করি যে পরিবেশ যে বা এবং আমাদের ছোটবেলা যেই ভাবে ছিল এখনো কিন্তু পরিবেশটা ওভাবেই আছে। গ্রামটাকে আমরা এনজয় করি, ছোটবেলা যেভাবে এনজয় করতাম এখন আমরা এনজয় করি। কিন্তু আমার বেড়ে ওঠাটা একটু সাবআরবান এরিয়াতে। আমি বলেছি যে ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরিতে আমার ফাদার চাকরি করতেন, আমরা ওখানেই বড় হয়েছি এবং এটা অনেকটা কলোনির মতো, কলোনিতে বেড়ে ওঠা আমাদের এবং বন্ধুবান্ধবদের হই হুল্লোড়, তারপরে পাড়া প্রতিবেশীদের হই হুল্লোড়, বিভিন্ন প্রোগ্রামে, ধর্মীয় প্রোগ্রাম হোক, ঈদ হোক, পূজা হোক, বিভিন্ন অনুষ্ঠানে আমরা যে সবাই একসাথে হয়ে যে একটা আনন্দ করতাম, এই কলোনির এই মজাটাই আলাদা। স্যার, আমরা জেনেছি আপনারা 5 ভাই বোন ছিলেন, সেই ভাই বোনদের সম্পর্কেও একটু জানতে চাই। আপনি বলছিলেন যে আপনার এক বোন আপনার পিঠোপিঠি, এছাড়া বাকি ভাই বোনদের সাথে কতটুকু বয়সের তফাৎ? ভাই বোনের সম্পর্কটা
এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ডিপ রিলেশন আমি বলবো। এবং ইন্টারেস্টিং হচ্ছে আমাদের ভাই বোন 3 বোন 2 ভাই, এবং প্রথমে বোন, তারপরে আমি, তারপরে বোন, তারপরে ভাই, তারপরে বোন, মানে আমরা অল্টারনেট। এবং প্রতিটা ভাই বোনের মধ্যে একাডেমিক ডিফারেন্স আমাদের 2 বছর। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমার বড় বোন 81-এ মেট্রিক, আমি 83 মেট্রিক, আমার ছোট বোন 85, এরপরে আমার ভাই 87, এরপর আমার বোন আবার 89। তো আমরা খুব আনন্দের মধ্যে দিয়ে আমরা ছোটবেলা আমরা কাটিয়েছি, কারণ পিঠাপিঠি ভাই বোন আমরা সবাই। ভাই বোনদের মধ্যে সব ফ্যামিলিতে যেভাবে অল্প কিছু ঝগড়াঝাটি হয়, আমাদের মধ্যে হয়েছে, কিন্তু আমার খুব মনে পড়ে না যে আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের ছোটবেলা মারামারি পর্যায়ে আমরা করেছি। আমরা এখন দেখি যে অনেক পিঠাপিঠি ভাইরা হলে পরে তারা বাসায় মারামারি করে, কিন্তু আমাদের মধ্যে মারামারি বা এই ধরনের ছিল না কখনোই। এবং আমার ধারণা যে আমার বাবা মা যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন, যে বন্ডেজটা তৈরি করে দিয়েছিলেন, এই বন্ডেজটা আমরা এখনো ধরে রাখতে পেরেছি। চমৎকার স্যার, আপনার থেকে আরো অনেক গল্প শুনবো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে, দর্শকদের সেগুলো জানিয়ে আসতে চাই। জি। বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ও পেডিয়াট্রিক অপথলমোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর খায়ের আহমেদ চৌধুরী। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় চক্ষু ইনস্টিটিউট থেকে চক্ষু বিজ্ঞানে এমএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো ও এডিনবরা রয়্যাল কলেজ থেকে এফআরসিএস ডিগ্রি অর্জন করেন। পাকিস্তানের আল সিফা ট্রাস্ট আই হসপিটাল থেকে শিশুদের চোখের রোগ ও স্কুইন্ট বিষয়ে ফেলোশিপ এবং ভারতের নাগপুর ও মাদুরাইয়ের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে ফ্যাকো সার্জারি ও পেডিয়াট্রিক গ্লুকোমায় প্রশিক্ষণ নেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিশু চক্ষু চিকিৎসা, স্কুইন্ট ও প্রাপ্তবয়স্কদের ছানির অপারেশনে তিনি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। বর্তমানে তিনি দীন মোহাম্মদ আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন এবং তার গবেষণাপত্র আন্তর্জাতিক ও জাতীয় সম্মেলনে উপস্থাপিত হয়েছে। শিশুদের চোখের যত্ন ও অন্ধত্ব প্রতিরোধে তার অবদান চিকিৎসা সমাজে প্রশংসিত। তার পেশাগত দক্ষতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি চক্ষু চিকিৎসাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। দর্শক, আবারও ফিরে যাচ্ছি অতিথির কাছে। স্যার, অনেক কাজ আপনি করেছেন, সেসব কাজের প্রসঙ্গে আসবো, কিন্তু যেহেতু শৈশবের গল্পে ছিলাম, শৈশবের গল্পে আবারও আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। প্রথম শিক্ষা জীবন শুরু হওয়াটা বা একদম প্রথম স্কুল কোথায় ছিল? ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্কুল। আমি একটু আগে বলেছিলাম যে আমরা পিঠাপিঠি ভাই বোন ছিলাম। একটা ইন্টারেস্টিং ঘটনা আছে আমার এই স্কুল শুরুর পিছনে। আমার বড় বোন যখন স্কুলে ভর্তির জন্য আমার ফাদার নিয়ে যান, একই সাথে আমিও বায়না ধরি। আমার তখন বয়স সম্ভবত 3 হবে, আমার বড় বোন তখন 4.5-5। তো উনি স্কুলে যাওয়ার সময় আমার বাবা আমাকে সাথে নিয়ে যান, কারণ আমি বায়না ধরি আমার বড় বোনের সাথে আমি স্কুলে ভর্তি হব। তো ইন্টারভিউতে আমি উত্তরায় যাই। আমার প্রধান শিক্ষক আমাকে যখন দেখে বলেন যে অত ছোট মানুষ, স্কুলে আসলে তো সে তাকে আমি বলেই ফেলি, উনি বলছেন যে ও তো প্রস্রাব পায়খানা করে দিবে স্কুলে আসলে পরে। তো এটা তাকে স্কুলে এই মুহূর্তে ভর্তি করা যাবে না। তো আমি খুব ওই সময়টাতে খুব অফেন্ডেড হয়েছিলাম। এনিওয়ে, তো ইন্টারভিউ পাস করার পরে আমাকে আর তখন আর স্কুলে নেওয়া হয়নি। আচ্ছা, পরের বছর স্যার আমার খুব জানার আগ্রহ জাগছে যে সেই সময় আসলে কি আপনাকে প্রশ্ন করা হলো এবং যে প্রশ্নের ভিত্তিতে আপনাকে আসলে পারমিট করা হলো যে আপনি পড়তে পারবেন? যতটুকু আমার মনে পড়ে যে আমার বড় বোনকে যখন বাসায় পড়ানো হতো, মানে সরেও লেখা, তখন তো স্কুলে জানেন যে ছোটবেলা আমরা যখন আমাদের এই এখনকার মতো নার্সারি, পিকে এই ধরনের ছিল না। আমরা ক্লাস 1-এ বা 1-এর আগে আমাদের একটা সেশন ছিল বেবিস শ্রেণী আমরা বলতাম। ওই শ্রেণীতে আমরা যখন ভর্তি হতাম তখন অ্যালফাবেট লেখা শিখতে পারলে এটাই যথেষ্ট ছিল ইন্টারভিউর জন্য। তো আমাকে যখন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লিখতে দেওয়া হলো আমি পেরেছি, আমাকে যখন ইংরেজি অ্যালফাবেট লিখতে দেওয়া হলো আমি পেরেছি। তো আমার ধারণা ছিল এটাই আমার মাপকাঠি আমার স্কুলে ভর্তি হওয়ার জন্য। কিন্তু তার বাইরেও যে ছোট বাচ্চা হিসাবে আমাকে ট্রিট করা হয়েছে, যে আমি স্কুলে গেলে হয়তো কান্নাকাটি করতে পারি, এই জন্য আমাকে স্কুলে ওই বছরটা নেওয়া হয় নাই। স্বাভাবিকভাবে আমি পরের বছর, আমার বোনের পরের বছর আমি স্কুলে ভর্তি হই, ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্কুলে। ওখানে আমি ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করি। ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করার পরে সিলেটে একটা ক্যাডেট কলেজ
1979-এ নতুন করে শুরু হয় তখন। তো আমাদের স্কুলের একটা পরিবেশ ছিল যে ক্লাস 5-এ আমরা বৃত্তি পরীক্ষা দেওয়ার সময় আমরা একজন টিচারের কাছে পড়াশোনা করতাম, 30 জন 40 জন করে ওই টিচারের কাছে যেতাম, কোচিং যেটা বলা হয়। তো যদিও আমি ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হই নাই, আমি বৃত্তি পাই নাই, আমার মনটা খুব খারাপ হয় যে আমার বন্ধু বান্ধবরা সবাই বৃত্তি পেলো, আমি পেলাম না। এবং ইন্টারেস্টিং হলো ক্লাস 5-এ আমার রোল নাম্বার ছিল ক্লাসে 52। আচ্ছা। অথচ ক্লাস 6-এ যখন বৃত্তি পেলাম না আমি, ক্লাস 6-এ আমার রোল নাম্বার 6। মানে আমার একটা ডিটারমিনেশন ক্লাস 5 থেকে কাজ করে যে সিনসিয়ারলি যদি আমি কাজ করি আমি নিশ্চয়ই জীবনে সফল হতে পারবো। সিনসিয়ারিটি এবং ডিসিপ্লিন, এটা আমার মনে হয় বোধগম্য হয় আমার ক্লাস 5-এই। আমি যখন বৃত্তি পরীক্ষা পেলাম না, আমার একটা জেদ তখন কাজ করতেছিল। আমার আম্মা আমার পিছনে খুব বেশি তখন এনার্জি দিয়েছেন। উনি বলছেন যে বৃত্তি পরীক্ষায় সব কিছু না, জীবনে সফল হতে গেলে তুমি যদি তোমার সিনসিয়ারিটি থাকে, অনেস্টি থাকে, ইউ উইল শাইন ইন ইয়োর লাইফ। খুবই চমৎকার এবং মূল্যবান একটি কথা আপনি বললেন। আমরা প্রায়শই দেখি যে বাবা মাদের একটা চাপ থাকে যে কেন তুমি পেলে না, কেন এটা হলো না, কিন্তু সেই সময় আপনার মা আপনাকে সেই সাহসটা দিয়েছে যে বৃত্তি পরীক্ষা পাওয়া না পাওয়াটাই আসলে সবকিছু না। চমৎকার। এবং স্যার এবার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে আপনার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার এবং আপনি প্রথম ছেলে, আপনার ভাই বোনদের মধ্যে ছেলে সন্তান হিসেবে প্রথম অবস্থান আপনার, তো বাবার সেই ইনফ্লুয়েন্সটা ছিল কিনা যে ছেলে ইঞ্জিনিয়ার হবে? আমার বাবা অ্যাকচুয়ালি আহসানুল্লাহ ইউনিভার্সিটি তখন ছিল, বুয়েট ছিল না, ওখানে উনি ওনার চাকরি জীবন শুরু করেন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং উনি পড়াশোনা শেষ করে। কিন্তু পরবর্তীতে উনি ফেঞ্চুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরিতে যখন নতুন ফ্যাক্টরিটা হয়, উনি খুব প্রাকৃতিক সৌন্দর্যে উনি বিমোহিত হয়ে ওখানে চাকরিতে জয়েন করেন এবং ওনার সাথেই আমরা বড় হই। কিন্তু আমরা কখনো ছোটবেলা কিন্তু এইম ইন লাইফ যেটা বলা হয় মানুষের, এই ধরনের কিন্তু এইম ইন লাইফ আমাদের, আমি সহ আমাদের ভাই বোন যারাই ছিল, আমরা যখন আলোচনা করতাম কেউ কিন্তু আমাদের এই এইম ইন লাইফ নিয়ে বলতাম না। অনেক ভাই বোন আজকাল কিন্তু আলোচনা করে যে আমি ইঞ্জিনিয়ার হব, তুমি ডাক্তার হও, তুমি শিক্ষক হও, এই ধরনের কিন্তু আলোচনা আমাদের মধ্যে কখনো ছিল না। আমরা সবসময় বর্তমানটাকেই অগ্রাধিকার দিতাম, সামনে যে আমার যে পরীক্ষাটা আছে এটা ভালো করতে হবে, এটাই ছিল আমাদের সবাই একটা ডিটারমিনেশন। সুতরাং ছোটবেলায় কখনোই আমাদের এইম ইন লাইফ ছিল না যে আমি আজকে চিকিৎসক হয়েছি, যে আমি চিকিৎসক হব বা প্রকৌশলী কেউ হবে, কারোই কোনো ধরনের এই ধরনের ডিটারমিনেশন তখন থেকে ছিল না। সাংস্কৃতিক পরিমণ্ডলের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনার একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে সাধারণত মানুষ যেটা করে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজে অংশগ্রহণ করতে চায়, কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ড কিন্তু বেঁচেই থাকে দর্শকদের কারণে। সেই জায়গাটাতে কিন্তু আপনি ভীষণ রকমের ভালো দর্শক ছিলেন, শ্রোতা ছিলেন। একটু শুনি যে সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখতে পছন্দ করতেন বা শুনতে পছন্দ করতেন, এই বোধটা কেন ছিল? আমরা আসলে ছোটবেলা বড় হয়েছি, বিভিন্ন ইংলিশ সিরিয়াল ছিল, বাংলা টেলিভিশনে তখন এত চ্যানেল ছিল না কিন্তু আমাদের। জি জি। আমরা বাংলা সকাল সন্ধ্যা, তারপরে বিভিন্ন যে সিরিয়াল হতো এগুলা তখন শুধুমাত্র বিটিভিতেই টেলিকাস্ট হতো। তো এখন যে এতগুলো প্রাইভেট চ্যানেল, তখন তো এই চ্যানেলগুলো ছিল না। তো পরিবারের সবাই মিলে যে মঙ্গলবারে একটা সাপ্তাহিক প্রোগ্রাম দেখা বা বৃহস্পতিবারে যে সাপ্তাহিক নাটক দেখা, এই যে একটা চর্চা হয়েছিল যে বসে বসে গল্প করা পরিবারের সবাই বা আশেপাশের বন্ধু বান্ধবরা আসতো, তখন আমরা যখন বড় হয়েছি তখন যে ফুটবল খেলা হতো, ফুটবল খেলা আমরা একসাথে দেখতাম টেলিভিশনে এবং একটা চ্যানেলে দেখা যেত যে খেলাটা দেখাচ্ছে। সুতরাং এখানে বারবার চ্যানেল যে পরিবর্তন করার যে ইস্যুটা এখন মানে চলে আসছে, এটা তখন ছিল না। আমরা বন্ধু বান্ধবরা হোক বা ভাই বোন হোক মিলেমিশে আমরা যখন দেখতাম, ওখান থেকেই কিন্তু সূত্রপাত। তো কালচারাল প্রোগ্রামগুলো আমরা, যেহেতু আমি নিজে কোনো গান করি না বা নিজে কোনো সাংস্কৃতিক পরিমণ্ডলে আমার হয়তো ইন্টারেস্ট ছিল না, বাট এগুলো খুব আমি এনজয় করতাম। এবং সবচেয়ে বড় জিনিস হলো গিয়ে বন্ধু বান্ধব মিলে যখন আমরা প্রোগ্রামগুলো দেখতাম বা সিনেমা দেখতে যেতাম, ওই সময়টা আমরা যতটা না মুভি এনজয় করতাম তার চেয়ে বেশি এনজয় করতাম যে বন্ধু বান্ধবদের সাহচর্যটা। এটাই হয়তোবা কারণ হতে পারে। এবং আপনি যে সময়টার কথা বলছেন স্যার, 80 দশকে আসলে দেখা যাচ্ছে যে গ্রামে একটা বাড়িতে টিভি আছে, সেই বাড়ির উঠোনে টিভিটা বের করে দেওয়া হতো এবং সবাই আসলে সিনেমা হলের মতোই বসে উপভোগ করত। এটা সামাজিকতার ক্ষেত্রেও কিন্তু বেশ সুন্দর একটা ব্যাপার। কলোনিতে বড় হতাম, কলোনির সব বাসায় কিন্তু টেলিভিশন তখন ছিল না। সাদা কালো টেলিভিশনের 80 দশকে সাদা কালো টেলিভিশন ছিল এবং আমরা একটা বাসায় গিয়ে দেখা গেল যে আমরা বন্ধু বান্ধবরা সবাই একসাথে হয়ে একটা প্রোগ্রাম হয়তো দেখতেছি। তো এটা আসলে খুব
আমরা এখন যখন মনে করি যে এটা খুবই একটা আনন্দদায়ক একটা প্রোগ্রাম ছিল ওই সময়টাতে। খেলা দেখি আর নাটক দেখি, সিনেমা দেখি, সবাই একসাথে যে বসে দেখতাম, এটা খুব আমরা এনজয় করতাম ওই সময়টাতে। জি, সামাজিক সেই যোগাযোগের জায়গাটাও আসলে এতে করে অনেক দৃঢ় হতো। স্যার, এবারে আবার একটু কলেজ জীবনের গল্পে যেতে চাই। ক্যাডেট কলেজ, আপনার কলেজ জীবন কেটেছে ক্যাডেট কলেজে, এবং শুরুর সময়টা আপনার কাছে খুব কঠিন মনে হয়েছিল, সেটা কেন? ক্যাডেট কলেজে আমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিই, ক্লাস 7-এ আমরা পরীক্ষা দিই, এবং ইন্টারেস্টিং হলো আমাদের ওই স্কুল থেকে আমরা 11 জন বন্ধু একসাথে ক্যাডেট কলেজে চান্স পাই, যেটা আমার মনে হয় কোনো ক্যাডেট কলেজের ইতিহাসে এখনো পর্যন্ত এটা ঘটে নাই। একই স্কুল থেকে 11 জন বন্ধু। তো আমরা যখন কলেজে যাই 11 জন বন্ধু আমরা একসাথে, এটা একটা আনন্দ ছিল আমাদের। পাশাপাশি ক্যাডেট কলেজে একটা কঠিন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে গিয়ে আমরা পড়ে যাই। আগে হয়তো দেখা গেল যে স্কুল থেকে আসার পরে ইচ্ছামতো বই খাতা ফেলে দিয়ে দৌড় দিতাম স্কুলের মাঠে খেলতে। ওই নিয়মের বাইরে যখন আমি আরেকটা নিয়মের মধ্যে পড়ে গেলাম ক্যাডেট কলেজে যাওয়ার পরে, আমি চেষ্টা করেছি সবসময় যে নিয়মটাকে যেন আমি অনুসরণ করি, আমার সামনে যে জিনিসটা আসে এটা যেন আমি অনুসরণ করি। ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত আমার এই ক্যাডেট কলেজের জীবন আমি কখনোই ভুলতে পারি না। যেভাবে আমি ভুলতে পারি না আমার ক্লাস 6 পর্যন্ত আমার প্রাথমিক শিক্ষার যে পরিমণ্ডল, একইভাবে আমি আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমি যেখানে পড়াশোনা করেছি, আমাদের বন্ধু বান্ধব এখনো তাদের সাথে আমাদের কমিউনিকেশন খুব দৃঢ় আছে। এটা খুব আমি এনজয় করতাম তখন, এবং ওই এনজয়ের মাধ্যমে মনে হয় আমার কঠিন যে শৃঙ্খলা যেটা, এটা অনেকটা সহজ হয়ে গেছিল। তার মানে বাঁধনহারা জীবন থেকে একদমই একটা বাঁধনের মধ্যে আসা, একটা নিয়মের মধ্যে আসা। স্যার, এই যে নিয়মের মধ্যে আসলেন, এটা আপনার একাডেমিক জীবনে এবং পরবর্তীতে পেশাগত জীবনে আসলে কতখানি প্রভাব ফেলেছে? আমি এটা বলবো যে 12 থেকে 18 বছর বয়স, এই সময়টা একজন ছেলে বা মেয়ের কেরিয়ার গড়ার একটা মানে খুব গুরুত্বপূর্ণ সময়। এবং এই জিনিসটা কিন্তু আমাদের ক্যাডেট কলেজের টিচাররা আমাদের মাথার মধ্যে এই জিনিসটা মানে ইনকর্পোরেট করে দিতেন। ওনারা বলতেন যে তোমরা এই সময়টা যদি ভালোভাবে কাটাও তাহলে লাইফটা তোমাদের তৈরি হয়ে যাবে। তো আমরা চেষ্টা করতাম যে লাইফ মানে যে শুধু যে পড়াশোনা, এর বাইরেও যে খেলাধুলা, কালচারাল সব অ্যাক্টিভিটিস নিয়েই যে জীবন, এটা আমরা ক্যাডেট কলেজে আমরা শিখেছি। আমরা হয়তো পড়াশোনা করতাম ক্লাসের বাইরে হয়তো 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা। এখন শুনি অনেক স্টুডেন্টরা ওই সময়কার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দেয় তারা 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা পড়াশোনা করে। আমরা 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা বেশি কিন্তু সময় পেতাম না পড়াশোনার। সুতরাং পড়াশোনা বাইরে যে লাইফটাকে যে এনজয় করার যে একটা স্কোপ, এটা আমি আমার ক্যাডেট কলেজ লাইফে এটা আমি পেয়েছি। চমৎকার। স্যার, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ছোটবেলায় আসলে খুব একটা এইম ইন লাইফ নিয়ে আপনারা ভাবেননি, কিন্তু আমরা জেনেছি কলেজ জীবনে থাকাকালীন আর্মি অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেইটা কেন এবং পরবর্তীতে সেখান থেকে পরিবর্তন হলো কেন? আমার মনে পড়ে যে আমাদের ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটের সময় একটা রচনা প্রায় আসতো যে এইম ইন লাইফ, এবং আমাদের সময় একটা ট্রেন্ড ছিল যে 5টা বা 10টা হয়তো টিচারের রচনা বলে দিতেন ম্যাট্রিকে ইন্টারমিডিয়েটের জন্য, আমরা 10টা খুব ভালো করে মুখস্থ করে যেতাম পরীক্ষা যাতে এটা প্রডিউস করতে পারি। তখন আমি এইম ইন লাইফের একটা রচনা আমি লিখেছিলাম, যেটা বিভিন্ন বই থেকে কালেকশন করে সব জায়গায় লেখা থাকতো যে আমি চিকিৎসক হব, আমি প্রকৌশলী হব, কিন্তু আমার এইম ইন লাইফ আমি আলাদাভাবে তখন তৈরি করেছিলাম যে আই ওয়ান্ট টু বি অ্যান আর্মি অফিসার। কেন জানি না আমি তখন ওই রচনাটা আমি নিজে তৈরি করি, এবং আমি পরীক্ষায় যখন আসতো হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, আমি প্রডিউস করতাম যে আমি সেনাবাহিনীতে যেতে চাই। কিন্তু পরবর্তীতে হয়তো ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, আল্লাহ তাআলার হয়তো হুকুম হয় নাই। আমি আর্মিতে সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছিলাম ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে, কিন্তু আমি কোয়ালিফাই করতে পারি নাই। এবং কোয়ালিফাই যখন করি নাই, আবার সেই আমার মা আমাকে বললেন যে মন খারাপ করার কিছু নাই, জীবনটা এখনো অনেক প্রতিষ্ঠিত হওয়ার অনেক সুযোগ আছে, তোমার ডিটারমিনেশন থাকলে ইউ উইল বি সাকসেসফুল ইন ইয়োর লাইফ। এই কথাগুলো আমার মানে আমরা ফিল করি সবসময়। আসলে মার কথা বলতেছি বারবার, মায়ের সাথে আমরা সম্পর্কটা বেশি কি বলবো মানে আন্তরিক ছিল। বাবা একটু চুপচাপ প্রকৃতির ছিলেন, বাট উনি সব কাজেই ওনার মনোযোগ ছিল, কিন্তু একটু চুপচাপ প্রকৃতির। আমাদের সাথে হয়তো কনভারসেশন ওনার খুব ম্যাপে হতো, কিন্তু মায়ের সাথে বেশি কনভারসেশন হতো, এবং যে কোনো বিপদে মাই আমাদেরকে সাহস দিতেন হাউ টু ওভারকাম দ্যাট ইনসিডেন্টস। চমৎকার স্যার। এবং পরবর্তীতে মা আপনাকে যে সাহসটা দিল যে
আর্মিতে চান্স না পাওয়াটা আসলে জীবনের সব না, সেই জায়গা থেকে ওভারকাম করে আজকের এই চিকিৎসক হয়ে ওঠার জার্নির গল্পে আমরা এবার একটু যেতে চাই। প্রথম আসলে চিন্তা করেছিলেন যে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব বা মেডিকেল প্রফেশনে আমি যাব? না, চিন্তা করি নাই, কিন্তু আমার ম্যাট্রিকে মানে ইন্টারমিডিয়েটের রেজাল্ট অনুযায়ী আমার ধারণা ছিল যে আমি মেডিকেলে হয়তো আমি চান্স পাবো। পাশাপাশি আমার বাবা তখন বলছিলেন যে বাংলাদেশে যদি তুমি থাকতে চাও, সৎ উপায়ে উপার্জন করে ভালোভাবে জীবনযাত্রা যদি তুমি মেনটেন করতে চাও, আমার মনে হয় তুমি চিকিৎসক হিসাবে তোমার প্রফেশনটাকে তুমি নিতে পারো। ওই একটা লাইনে উনি তখন বলেছিলেন। এবং এখনো পর্যন্ত কিন্তু দেখবেন ইন্টারমিডিয়েট পরীক্ষা পড়ে ভর্তি পরীক্ষা শুরুই হয় মেডিকেল দিয়ে। এবং আমাদের সময় তাই হয়েছিল। মেডিকেলের ভর্তি পরীক্ষা যখন আমি চান্স পেলাম, তখন আর অন্যান্য বুয়েটে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যোগ্যতা থাকার পরেও আমি ভর্তি পরীক্ষার জন্য আগ্রহী হই নাই। তার অবশ্য আরেকটা কারণ ছিল, আমাদের সময় কিন্তু ভর্তি পরীক্ষা ঢাকায় এসে দেওয়া লাগতো। তা আমি সিলেটে ছিলাম, আসা যাওয়ার একটা যাতায়াত খরচের একটা বিষয় ছিল, তারপরে এটা প্রস্তুতির একটা কষ্ট ছিল। সবকিছু মিলে আমার যখন আমি দেখলাম যে না, আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি, আমি আর কোনো অ্যাডমিশন টেস্ট আর তখন পার্টিসিপেট করি না। এবং হ্যাঁ, যে সময়টার কথাও বলছেন, ওই সময়টাই কিন্তু বাবা মা ছেলে মেয়েদেরকে একা খুব বেশি ঢাকায় বা নিজেদের অঞ্চলের বাইরে ছাড়াটাও পছন্দ করতেন। আমার জীবনে প্রথম ঢাকা আসি আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগে আমি কখনো ঢাকা শহরে আসি নাই। আচ্ছা, চমৎকার। স্যার, পরবর্তীতে আপনি সিলেট ওসমানী মেডিকেল কলেজে পড়াশোনা করছিলেন? জি, শুরু করলেন? আমি শুরু করলাম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে, আমার এমবিবিএস। জি, 5 ইয়ার্স এমবিবিএস, 1 বছর ইন্টার্নি। আমি বলবো যে আমার ক্যারিয়ারের আরেকটা বড় একটা সময়, আমি এনজয়েবল সময় বলবো। কারণ হোস্টেল লাইফ, আবার সেই হোস্টেল লাইফ, হোস্টেল লাইফের যে কি মজা, যারা হোস্টেলে না থাকে তারা কিন্তু বুঝতে পারবে না হোস্টেল লাইফের মজাটা। তো মেডিকেলে পড়াশোনা অনেক বেশি, আগে শুনতাম যে পড়াশোনা অনেক চাপ। তো আমরা যখন ভর্তি হলাম তখন দেখি যে সবই গল্পে গল্পে সবাই আমরা পড়াশোনা করি। আমরা 3-4 জন পার্টনার মিলে, বন্ধু বান্ধবরা, মেডিকেলে কিন্তু পার্টনারশিপে পড়াশোনা হয়। তো আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে আড্ডা, পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা চা খাওয়া, মানে আমরা লেখাপড়াটাকে এনজয় করতাম। কখনো আমাদেরকে ওই মেডিকেল পড়ার সময় লেখাপড়াটা কখনো বোঝার মতো মনে হয় নাই। আমাদের মনে হয় না যে আমরা একটা বার্ডেন, আমরা এনজয় করেছি। হয়তো 2 ঘন্টা আমরা বন্ধু বান্ধবরা পড়েছি, তারপরে আবার আধা ঘন্টা আমরা চা খেতে গেলাম, ক্যান্টিনে ঘুরতে গেলাম, অথবা রাস্তায় আড্ডা মারতে গেলাম, আবার আধা ঘন্টা পরে আবার পড়তে বসলাম। কিন্তু ওই যে রাস্তায় যে যেতাম, তখনও কিন্তু পড়াশোনার পার্টটুকু আমাদের থাকতো, আমরা ডিসকাশন করতাম নিজেদের মধ্যে, কিন্তু এটার মধ্যে একটা আনন্দ ছিল। এবং যেটা আমি আমার এখন স্টুডেন্টদেরকে বলি যে আনন্দের সাথে শিক্ষা, এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আর শিক্ষাটাকে যেন কেউ বোঝা হিসাবে না আনে। এটা আমরা মেডিকেল লাইফে যখন ঢুকি তখন আমার কাছে মনে হলো যে কেন মানুষ বলে যে মেডিকেল অনেক পড়াশোনা, আমি তো পড়াশোনা দেখি না। কারণ প্রতিটা সময়ই আমরা পার করতাম অনেকটা আনন্দের মধ্যে দিয়ে। যেহেতু 5টি বছর কিন্তু দীর্ঘ একটা সময়, অনেকগুলো বন্ধু, অনেকগুলো শিক্ষক, অনেক স্মৃতি। একটু বন্ধুদের গল্প শুনি। মেডিকেলের বন্ধুরা? মেডিকেলের বন্ধুরা তো আমরা 5 ফ্রেন্ড একসাথে ঘোরাফেরা করতাম, লেখাপড়া হোক। এবং এই 5 জন কিন্তু আমরা দেখা গেল যে ছুটিতে গেলে আমরা একজন আরেকজনকে মিস করতাম। 5-6 জন আমরা বন্ধু, বেশি ক্লোজ ছিলাম। আমাদের তো প্রায় 150 জন বন্ধু বান্ধবরা ছিলাম। এটা একটা কো এডুকেশনে ছিলাম, ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব আমরা এনজয় করেছি। আর মেডিকেলে আসলে সারাদিনই আমাদের, যদিও আমি বলছি একটু আগে যে পড়াশোনার সময়টা আমরা ওইভাবে হয়তো দেই নাই, কিন্তু সারাদিনই পড়াশোনার মধ্যে থাকতে হতো। আমাদের ক্লাস শেষে আবার সন্ধ্যা পরে আমরা ওয়ার্ডে যেতাম, রুগী দেখতাম, নিজেদের মধ্যে আবার সেই ডিসকাশন, সেই আবার পড়াশোনা। কিন্তু কখনো বোর্ড ফিল করি নাই, এই মানে এই জীবনটাকে কখনো বোর্ড ফিল করে নেই। আর সবসময় আমি চেষ্টা করতাম যে বর্তমানটাকে এনজয় যাতে করা যায়। তো মেডিকেল লাইফেও আমি আমার বন্ধু বান্ধবদের এখনো পর্যন্ত আমার মিস করি। আমাদের প্রায় 4 জন বন্ধু ইতিমধ্যে মেডিকেল লাইফ থেকে যারা ছিলেন, আমাদের বন্ধু 4 জন মারা গিয়েছেন, এবং আমরা ওদেরকে খুব মিস করি এখনো। আর তখন আসলে ছুটিতে যখন যেতাম তখন আমাদের বন্ধু বান্ধবদের সাহচর্যটা খুব মিস করতাম। 5 বছর যে আসলেও মনে হলো যেন কোন দিক দিয়ে চলে গেল। একটা অল্প সময়ের মধ্যেই আমি বলবো যে 5টা বছর প্লাস 1 বছর ইন্টার্নি এত তাড়াতাড়ি যে চলে গেল। 6 বছর পরে বুঝতে পারলাম যে হায়, এই 6 বছর জীবনে এত তাড়াতাড়ি কেমন করে চলে গেল। এবারে তার পরবর্তী গল্পে যেতে চাই। এমবিবিএস এর পরে আবারও মাস্টার্সের 5 বছরের একটা যাত্রা শুরু হলো, এবং সেটা শুরু হলো এবার ঢাকাতে। সেই গল্প একটু শুনি। আমি এর মাঝখানে বিসিএস দিয়ে 95-এ আমি
সরকারি চাকরিতে জয়েন করি। আচ্ছা, বিসিএস যাতে একটা সুবিধা হলো যে আমরা পরবর্তীতে যে পোস্ট গ্রাজুয়েশনগুলো করি এটা অন সার্ভিস, তার মানে শুধুমাত্র আগে আমি শুধু পড়াশোনা করেছি, এখন আমি চাকরি এবং পড়াশোনা দুইটা প্যারালালি আমি করি। সরকার এই জন্য আমাকে মাসিক বেতন দিয়ে থাকে এই কাজের জন্য। তো 2.5 বছর আমি গ্রামে তখন আবার ফিরে যাই। আমাদের বিসিএস দেওয়ার পরে গ্রামে থাকাটা বাধ্যতামূলক। তখন আমাদের সময় নিয়ম ছিল 2 বছর থাকতেই হবে। আমি 2.5 বছর গ্রামে আবার চাকরি করি। সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল শাল্লা উপজেলা হেলথ কমপ্লেক্সে আমি চাকরি করি। তারপরে আমি এখন মাধবকুণ্ড যে জায়গাটাতে আছে সিলেটের বড়লেখা উপজেলা হেলথ কমপ্লেক্সে, এবং আপনারা জেনে থাকবেন যে একটা হাওর, অনেক বড় হাওর আছে সিলেটের, হাকালুকি হাওর, ওই হাওরের ঠিক মাঝখানে আমার স্বাস্থ্য কমপ্লেক্স ছিল। আমি এই 3টা জায়গায় 2.5 বছর কাজ করে সিলেট মেডিকেল কলেজে আমি আবার মেডিকেল অফিসার হিসেবে ফেরত আসি। ওখান থেকে আমি অ্যাডমিশন টেস্ট আমাদের দিতে হয় মাস্টার্সের জন্য। 2000 সালে আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে, এই সময়টাতে কিন্তু যে আমি যে আই স্পেশালিস্ট হব তখন কিন্তু আমি চিন্তা করি নাই। আমাদের সময় খুব কম্পিটিটিভ পরীক্ষা হতো। আমি বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরে যখন আমি আইএ চান্স পেলাম 2000 সালে, আমি তখনই ডিটারমিনেশন নিলাম যে আমি আইএ আমার ক্যারিয়ারটা করব। কারণ আমার একটা, তখন আমি ম্যাচিউর হয়ে যাই প্রায়, এবং একই সাথে আমার একটা ডিটারমিনেশন ছিল যে আমি যেই সাবজেক্টে ক্যারিয়ার করি ওটাতে আমি ভালো করতে চাই। 2000 থেকে 2005 সালে আমি মাস্টার্স করি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, এবং ওই 5 বছর আমাদের অন সার্ভিস, আমি চাকরিও করি, পাশাপাশি আমি পড়াশোনা কমপ্লিট করি 2005 সালে। মাস্টার্স কমপ্লিট করার সময়ও আমার কিন্তু ছোটবেলা থেকে কিন্তু আমি সবসময় এটা ফিল করি যে আমি মিডিওকার একজন স্টুডেন্ট ছিলাম। আমি বলেছি যে আমি ক্লাস 5 থেকে 6-এ উঠি, যখন আমার 52 রুল থেকে আমি 6 রুল হয়, এবং সবসময় আমি এই মিড লেভেলটাই আমি মেনটেন করি। মেডিকেলে একটা কথা প্রচলিত আছে যে পাস সেলডম, ফেল কনফার্ম। তো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা যখন আমরা আসি, 5 বছর কোর্স, আমার ধারণা ছিল যে 5 বছরের মধ্যে আমি 5 ইয়ার্সের মধ্যে কোর্স কমপ্লিট করতে পারবো না, কারণ আমাদের অনেকেই 6-7 বছর লাগে, কারণ ফেলটা কনফার্ম। আমি আগেই বলেছি যে এখানে ফেলের পরিমাণটা বেশি, মেডিকেলের পরীক্ষা পদ্ধতিটাই এমন। কিন্তু লাকিলি আমাদের যে বন্ধুবান্ধবরা যারা ছিলেন তাদের সবার মধ্যে থেকে আমি মেডিকেলের পরীক্ষাটা, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা যেটা 5 ইয়ার্সের কোর্স, 5 ইয়ার্সে কমপ্লিট করি, এবং এখানে আমাদের 3টা পার্ট আছে, স্টেপ 1, 2 এবং 3, 3টা পরীক্ষায় আমি এক চান্সে পাস করি। এবং আমার কাছে তখন মনে হলো যে আসলে মেরিট বলে কোনো জিনিস নাই, আমার সিনসিয়ারিটি, আমার ডিভোশন এবং আমার এইম, আমি কি চাই, এইটা যদি কম্বিনেশন আমরা করতে পারি তাহলে মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এবং আমাদের ডিপার্টমেন্টাল কিছু পরীক্ষা থাকে, আমরা বিসিএস দেওয়ার পরে কিন্তু আমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষা থাকে, বিভাগীয় পরীক্ষা, সিনিয়র স্কেল পরীক্ষা, এগুলোতে অনেকে খুব মনোযোগের সাথে পরীক্ষাগুলো অ্যাপিয়ার করে না, যার জন্য দেখা যায় যে সব সাবজেক্ট একসাথে পাস করাটা কষ্ট হয়ে যায়। কিন্তু আমার মনে হলো যে না, বারবার কষ্ট করা আছে, একবারই কষ্ট করা ভালো। আমি প্রত্যেকটা পরীক্ষা, আমার যে বিভাগীয় পরীক্ষা ডিপার্টমেন্টের, আমার সিনিয়র স্কেল পরীক্ষা ডিপার্টমেন্টের, আমার মাস্টার্স পরীক্ষা, আমার প্রফেশনাল, আমি এক চান্সে পাস করে যাই। স্যার, আপনার জার্নিটা আসলে আমাদেরকে সেই কথাগুলি মনে করিয়ে দিচ্ছে যে প্রতিভা হচ্ছে 1 ভাগ প্রেরণা, বাকি 99 ভাগ কঠিন পরিশ্রম, যেভাবে আপনি এগিয়েছেন। এক্স্যাক্টলি। এবং এই পরিশ্রমের ধারাবাহিকতায় আপনি স্যার যুক্তরাজ্যেও গিয়েছেন, গ্লাসগো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, একটু সেই জার্নিটা শুনি। আমি গ্লাসগো এবং এডিনবরা 2টা জায়গা থেকে এফারসিস করি। আর যেহেতু মাস্টার্স প্রোগ্রামটা আমাদের 5 ইয়ার্স, গ্লাসগো একটা রিল্যাক্সেশন দেয়, এই 5 ইয়ার্স ট্রেনিংটা রিকগনাইজ থাকে আমাদের, যেহেতু এটা আমরা এই পড়াশোনা, আমাদের পড়াশোনা বলি আমরা বা ট্রেনিং বলি আমরা, রেসিডেন্সি বলা হয় এখন। এখানে হাতে কলমে আমাদেরকে শেখানো হয়, যেভাবে আমরা থিওরি পড়ি সেভাবে হাতে কলমে শিখি। তো ওইটা তারা অ্যানালাইসিস করে আমাকে বলছে যে শুধু পরীক্ষা দিলেই চলবে। তো আমি গ্লাসগোর পরীক্ষাটা শুধু আমি অ্যাপিয়ার করি। একইভাবে গ্লাসগো পাস করার পরে আমাকে 2008 বা 9 সালে আমি কমপ্লিট করি, এবং পরবর্তীতে আমি আবার এডিনবরার পরীক্ষা অ্যাপিয়ার করে এডিনবরা কমপ্লিট করি। তো ওখান মানে এফারসিসে এখন পরীক্ষা দেওয়া লাগে যারা মাস্টার্স করবে না, কিন্তু কেউ যদি বাংলাদেশ থেকে মাস্টার্স করে 5 ইয়ার্স কোর্স, দেয়ার ইজ সাম রিল্যাক্সেশন, শুধু পরীক্ষা অ্যাপিয়ার করা যায়। আচ্ছা, তো আমি শুধু পরীক্ষাটা অ্যাপিয়ার করে আমি এফারসিসে কমপ্লিট করি। আচ্ছা আচ্ছা, তাহলে কতদিন থাকলেন ওখানে? না, আমার থাকার প্রয়োজন হয় না, শুধু আমি পরীক্ষাটা আমি অ্যাপিয়ার করি। এবং স্যার পরবর্তীতে আপনি আরো অনেক জায়গায় প্রশিক্ষণের জন্য গিয়েছেন, আমরা কিছুক্ষণ আগে দর্শকদের জানিয়েছি পাকিস্তানে এবং ভারতে আপনি ট্রেনিং নিয়েছেন, সেই সম্পর্কেও শুনতে চাই। পাকিস্তানে আমি শিশু চক্ষু রোগের উপরে 6 মাসের একটা ট্রেনিং করি, এবং এটাও আমার একটা খুব মধুর একটা সময় কাটিয়েছি আমি 6 মাস।
আমার ওই 6 মাসের ট্রেনিং আমার মনে হয়েছে যে আমার পেডিয়াট্রিক অপথলমোলজি যে সাবজেক্টটা আমার বর্তমান সাবজেক্ট, এটা একটা ফাউন্ডেশন আমি ওখান থেকে নিয়ে আসি এবং পরবর্তীতে আমার কেরিয়ারেরই একটা অংশ হিসাবে আমি ইন্ডিয়াতে দুটো জায়গায় একটা ফ্যাকো সার্জারিতে ট্রেনিং করি নাগপুরে, আর বাচ্চাদের গ্লোকোমার উপরে আমি একটা প্রশিক্ষণ নিই আলাদাভাবে, সেটা মাদুরাইতে অরবিন্দ আই হসপিটালে। এগুলো আসলে প্রফেশনাল ট্রেনিংয়েরই একটা অংশ এবং এই ট্রেনিংগুলো কমপ্লিট করার মাধ্যমে আমি মনে করি যে আমি যথেষ্ট আরও ম্যাচিউরড হয়েছি এবং আমার যারা প্রশিক্ষণার্থী আমার সাথে যারা কাজ করে আমার ওই ট্রেনিংগুলোকে আমি এখন তাদেরকে শেখানোর কাজে আমার অনেক বেশি কাজে লাগছে। আমি বলবো এটা যে আমার এই ট্রেনিং বা আমার এই পড়াশোনা সবকিছুই আমি আমার যার সাথে যারা এখন কাজ করে তাদেরকে আমি এভাবে গড়ে তোলার জন্য একটা অনুপ্রেরণা পাই। এবং আপনি আসলে আপনার পরিশ্রম এবং সাধনা দিয়ে আপনি মেডিকেল অফিসার থেকে সহকারী অধ্যাপক হয়ে উঠেছেন। এই জার্নিটা তো চমৎকার একটা জার্নি। এই যে সহকারী অধ্যাপক হয়ে ওঠা, দায়বদ্ধতা তো অনেক বেড়ে গেছে। সেই জায়গা থেকে এই জায়গায় আসলে নিজেকে কিভাবে মূল্যায়ন করেন? আমি প্রথমে যখন এফআরসিএস পাস করি তখন আমি আমার নিজেকে আরো সমৃদ্ধ করার জন্য আরো অনুপ্রাণিত হই, যাতে করে আমার মনের মধ্যে একটা কাজ করে যে লোকজন যাতে আমাকে দেখলে বুঝে যে না এফআরসিএস ডিগ্রির যে ওজন বা এফআরসিএস ডিগ্রিধারীদের কাজের যে পরিধি, তখন থেকে আমি চেষ্টা করেছি আমার কাজটাকে যেন কেউ কখনো এটা অবমূল্যায়ন না করে। আমি যখন সহকারী অধ্যাপক হই 2008 থেকে 13 সাল পর্যন্ত আমি সহকারী অধ্যাপক হিসেবে ছিলাম। পরবর্তীতে আমি সহযোগী অধ্যাপক বা ধাপে ধাপে যে আমি যে প্রমোশনগুলো যে আমি পাই অধ্যাপক হই আমি 2021 সালে। আমার ক্যারিয়ারের প্রতিটা অংশে আমি চেষ্টা করেছি যে আমার নিজেকে সমৃদ্ধ করার জন্য। আমি নিজেকে সমৃদ্ধ করার মানে হচ্ছে কি আমি মানুষকে বেশি আরো ফ্রুটফুল আমি সার্ভিসটা দিতে পারবো। সত্যিকার অর্থেই তাই। এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক হওয়ার পর আপনার দায়বদ্ধতা, আপনার দায়িত্ব আরো অনেকখানি বেড়ে গেল। আমি 2024 সালের 24 আগস্ট আমাদের 5th আগস্টে যে নতুন বাংলাদেশ হওয়ার পরে আমি জয়েন করি এবং গত এক বছরে আমাদের যারা জুলাই যোদ্ধা আমাদের সাথে সংশ্লিষ্ট হয়েছে, আমাদের চিকিৎসার জন্য তারা আমাদের কাছে এসেছে। আমি আমার যতটুকু পেশাগত দক্ষতা আছে, আমার টিমের যতটুকু পেশাগত দক্ষতা আছে আমি সর্বোচ্চ উজাড় করে দিয়েছি এবং আমার মনে হয়েছে যে আমার সারা জীবনের যে পেশাগত অর্জন আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। শুধু তাদের না, সারা বাংলাদেশ থেকে আমি যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আছি সারা বাংলাদেশ থেকে আমাদের প্রচুর রোগীরা আসে, প্রায় প্রতিদিন 3-3.5 হাজার পেশেন্ট আমাদের সংস্পর্শে আসে এবং আমার যে সারা জীবনের যে অর্জন আমি শুধু না আমার কলিগরা সবাইকেই আমি নিয়ে, এটা একটা টিম ওয়ার্ক, মেডিকেল প্রফেশন একটা টিম ওয়ার্ক। একা কেউ কখনোই তার লক্ষিত অর্জন সে পৌঁছাতে পারবে না, তার লক্ষ্যে সে পৌঁছাতে পারবে না যদি সবাইকে নিয়ে যদি আমরা কাজ না করি। তো ছোটবেলা থেকে সবসময় ছিল, এখন আমার এই অভ্যাস আছে যে সবাইকে নিয়ে কাজ করা, একটা টিম ওয়ার্ক হিসাবে আমরা আমাদের সার্ভিসটা যাতে প্রোভাইড করতে পারি। মানব জীবনের বা প্রত্যেকটা মানুষের জীবনের খুব ভাইটাল একটা অঙ্গ চোখ, সেই চোখ নিয়ে আপনি কাজ করেন এবং বিশেষ করে শিশুদের চক্ষু রোগ বিষয়ে আপনার পারদর্শিতা। তো একটু জানতে ইচ্ছে হচ্ছে স্যার যে আমরা জানি যে শিশুরা একদম জীবনের শুরুর পর্যায়ে থাকে, তো তাদের মূলত কি কি সমস্যাগুলো খুব বেশি হয় বা কতটা আসলে তাদের জন্য ঝুঁকিপূর্ণ এই ছোটবেলায় চোখের বিভিন্ন রোগগুলো? আমরা যদি চোখটা একটু বন্ধ করি তাহলে আমরা বুঝতে পারবো যে চোখের মর্যাদাটা বা চোখের প্রয়োজনটা আমাদের কতটুকু। যে অন্ধ মানুষ সে জানে যে তার চোখের প্রয়োজনটা। তো আমি যেহেতু শিশুদেরকে নিয়ে কাজ করি, সবসময় আমি শিশুদেরকে বলি যে তাদের বাবা মাদেরকে বলি যে অ্যাটলিস্ট তারা 5 বছর বয়সে বা 4 বছর বয়সে যখন বাচ্চারা স্কুলে ভর্তি হয় বাচ্চাদের একটু স্কুল সাইডটা টেস্ট করানো, বাচ্চাদের বর্তমানে যে ডিভাইসগুলোর ইস্যু আছে ডিভাইসগুলোতে সীমিত আকারে ব্যবহার করা। আসলে ডিভাইস থেকে আপনি বাচ্চাদেরকে দূরে রাখতে পারবেন না, কিন্তু তাদেরকে যেন এটা ব্যবহারটা যেন তাকে শিখিয়ে দেওয়া হয় ছোটবেলা থেকে, কিভাবে সে ইউজ করবে, কতক্ষণ ইউজ করবে। আমার ধারণা বাবা মা বা আমরা বয়োজ্যেষ্ঠ যারা আছি, যারা আমরা বাচ্চাদেরকে লালন পালন করি, স্কুলের টিচাররা ছোটবেলা থেকে স্কুলের টিচার, বাবা মা এবং বড়দের কথা আমি মনে করি যে শিশুরা মানে খুব ভালো শুনে। এবং আমি আমার জীবন থেকে এই অর্জনটা, এই প্রশিক্ষণটা নিয়ে আসছি যে বড়দের কথা শুনতে হয়। এই মেসেজটুকু আমি
সবার সাথে শেয়ার করতে চাই যে ছোটবেলা যদি আমরা ট্রেনিংটা যদি ভালো হয়, বড় হওয়ার পরেও তাদের মানে এই অর্জনটা দিয়ে সে বিকশিত হতে পারবে। সুতরাং আজকের যে শিশু ভবিষ্যতের যে সুনাগরিক হয়ে গড়ে ওঠার পিছনে আমি মনে করি যে পরিবারের সদস্যদের পাশাপাশি শিক্ষকরা যদি তাদের যার যার জায়গা থেকে দায়িত্বটুকু পালন করেন, তবেই আমাদের আজকের শিশু ভবিষ্যতে একটা সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারবে। স্যার, অসংখ্য কাজ এবং অনেক ট্রেনিং তো আপনি নিয়েছেনই, তার পাশাপাশি অনেক গবেষণাপত্রও আপনি লিখেছেন এবং হয়তো এখনও লিখে যাচ্ছেন। আপনার সেই গবেষণা কাজগুলো নিয়ে আমরা একটু শুনতে চাই। আমাদের পোস্ট গ্রাজুয়েশন সময় থেকেই আমরা গবেষণার কাজে জড়িত হতে হয়। প্রতিটা স্টুডেন্টই একইভাবে জড়িত থাকে। আমার একজন শিক্ষক ছিলেন অধ্যাপক গোলাম হায়দার স্যার, আমার মেডিকেল শিক্ষক, আমার পোস্ট গ্রাজুয়েশন শিক্ষক। আমার আইএ কেরিয়ার করার পিছনে ওনার অনেক বেশি অবদান আমি মনে করি। আমার এই গোলাম হায়দার স্যারের তত্ত্বাবধানে আমার প্রথম গবেষণার কাজ আমি শুরু করি। গবেষণা কিভাবে করতে হয়, কিভাবে লিখতে হয় পেপার, এই জিনিসগুলো আমরা ওনার কাছ থেকে, আমি শুধু না, আমার অনেক কলিগরা আমরা ওনার কাছ থেকে আমরা শিখেছি। তো আমার কেরিয়ারের ওই পর্যায়ে অনেকগুলো গবেষণার কাজের সাথে আমি সংশ্লিষ্ট হয়ে যাই। একটা বিশেষ কাজ আছে আমি খুব প্রত্যন্ত অঞ্চলে গিয়ে করি, সেটা সাতক্ষীরাতে। যদিও আমি সিলেটের মানুষ, আমি সাতক্ষীরাতে কখনো যাই নাই। ওখানে 50 বছরের ঊর্ধ্বে মানুষদের, অন্ধ মানুষদেরকে খুঁজে বের করা এবং তাদের চিকিৎসা দেয়া, এটা আমি একই বছর পরপর দুবার আমি এই গবেষণার কাজে আমি জড়িত ছিলাম। প্রথমবার 2 মাস আমি সাতক্ষীরাতে থেকে গ্রামে ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর আমরা বলি, গিয়ে আমি ডাটা কালেকশন করেছি। 50 বছরের ঊর্ধ্বের মানুষদেরকে আমি বের করেছি যারা প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস আমরা বলি। এটা কি স্যার একদমই ব্যক্তিগত উদ্যোগে? না, এটা একটা ব্যক্তিগত উদ্যোগ না, এটার সাথে আরেকটা জিনিস জড়িত। 2005 সালে আমি আমার মাকে নিয়ে হজে যাই। আচ্ছা। 2005 সালের ডিসেম্বর এবং 2006 সালের জানুয়ারিতে ওই বছর হজটা হয়। তো আমার মা 2005 সালের মার্চে আমাকে বললেন যে, আমি তখন দেশে থাকি, আমার মা সবসময় আমার সাথেই থাকতেন। আমার ভাই বোনদের মধ্যে থেকে তখন 3 জন আমেরিকাতে থাকেন। আচ্ছা। তো আমার মা এবং আমার সাথে এবং আমার আরেকটা বোন থাকতো বাংলাদেশে। তো মা আমার মার্চে বললেন যে চল আমরা হজে যাই, এবছর আমার তো বয়স হয়ে যাচ্ছে। তখন আমার বাবা নাই, বাবা 96-এ মারা যান। তো আমি মাকে বললাম যে তোমার তো হজে যাওয়ার টাকা পয়সা তো তোমার ছেলে বা মেয়েরা দিবে, কিন্তু আমার তো টাকা পয়সা নাই, আমি কিভাবে যাব? তো আমার মা বললেন যে তুই নিয়ত কর, নিয়ত করলেই দেখবি যে তোর এটা একটা আল্লাহ একটা সুযোগ করে দিবেন। এর মধ্যে 2005 সালের জুলাইতে আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা। আমি মাকে বললাম যে জুলাইতে যদি আমি পরীক্ষা দেই, পরীক্ষা যদি খারাপ করি, আবার জানুয়ারিতে পরীক্ষা দেওয়া লাগবে, 2006 সালের জানুয়ারিতে। ওই সময়টাতে আমার হজের টাইম। তো দুটো জিনিস, আমার পরীক্ষা ইস্যু থাকবে আর টাকা পয়সার একটা ইস্যু থাকবে। তো আমার মা বললেন যে নিয়ত কর, আল্লাহ এমনি একটা সুযোগ করে দিবেন। ওই সময়টাতেই মার্চেই লন্ডন থেকে একটা গ্রুপ আসে আমার সাথে, তারা মিটিং করে, তারা একটা সার্ভে করতে চায় বাংলাদেশে 50 বছরের ঊর্ধ্ব বয়স্ক মানুষদেরকে নিয়ে। এবং লন্ডন থেকে যারা আসেন তারা ওনারা লন্ডন স্কুল অফ হাইজিনেরই, ওনারা বাংলাদেশি বর্ণ না। তো চিকিৎসক যারা আসছিলেন আমার রেফারেন্স নিয়ে ওনারা আসছেন যে আমার সাথে ওনারা কাজ করতে চান। তখন আমি ওনাদের সাথে মিটিং করি এবং আমার জুলাইয়ের পরীক্ষার পরে ওনারা বলেন যে সাতক্ষীরাতে ওনারা কাজ করবেন। এবং দেখলাম যে ওনার সাথে কাজ করলে পরে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট ছিল, এবং যে 2 মাস আমি কাজ করেছি, যে অনারিয়াম আমি পেয়েছি বা পাবো বলে আমার কমিটমেন্ট ছিল মার্চে, দেখলাম যে আমার হজের টাকাটা হয়ে যায়। তো আমি ওনাদের সাথে আমি রাজি হয়ে যাই। এবং আশ্চর্যজনক সত্যি যে মিরাকেলও বলতে পারেন, যে আমি আগেই বলেছি যে মেডিকেলে পরীক্ষা পাশ করাটা সেলডম, ফেল্ড কনফার্ম। আমি 2005 জুলাইতে যখন মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিই, আমার বন্ধু বান্ধবরা আমরা 13 জন পরীক্ষা দিই এবং আমি একমাত্র স্টুডেন্ট যে ওইবার পাশ করি। এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টে আমি সাতক্ষীরাতে কাজ করি সেপ্টেম্বর অক্টোবরে, ওই টাকাটা আমি জমিয়ে রাখি এবং ডিসেম্বর জানুয়ারিতে যে হজ হয়, আমি মায়ের সাথে আমার হজের একটা মধুস্মৃতি আমি ওনাকে নিয়ে যাই। এবং এটা আমার একটা ফিল্ড লেভেলের একটা গবেষণাধর্মী একটা প্রচণ্ড একটা সুন্দর একটা কাজ হয়। এবং আমরা প্রায় মনে আছে
যে ওই এলাকাতে আমার সংখ্যাটা এখনো মনে নাই, 1000-1200 জন হবে, যা অন্ধ মানুষদেরকে আমরা বের করে নিয়ে আসি এবং ওদের অপারেশন করা হয় সাতক্ষীরাতেই। এবং 1 বছর পরে আবার আমরা এটা ফলো আপ স্টাডি করি, তাদের মধ্যে থেকে কতজনের জীবনযাত্রার মান উন্নয়ন। এই স্টাডির একটা এইম ছিল যে অন্ধ মানুষদেরকে সমাজের মূল স্রোতে যদি আমরা নিয়ে আসি, তাদের সামাজিক উন্নয়নটা কি হয়, এটাই ছিল আমাদের ওই এইম অফ স্টাডি। এটা একটা ওয়ান্ডারফুল একটা স্টাডি হয়। পরবর্তীতে আমাকে এই স্টাডিটা একটা বেস করে দেয় এবং আমি বিভিন্নভাবে বাচ্চাদেরকে নিয়ে স্টাডি, আমি বাংলাদেশের প্রতিটা উপজেলা, আমি প্রতিটা জেলা আমি ভিজিট করেছি, প্রতিটা জেলায় 2টো করে উপজেলা আমি ভিজিট করেছি। ওখানে অন্ধ বাচ্চাদেরকে আমি খুঁজে খুঁজে বের করেছি, স্ক্রিনিং প্রোগ্রাম আমরা বলি, এবং ওদেরকে নিয়ে এসে ঢাকায় অপারেশন ব্যবস্থা আমরা করি ফ্রি অফ কস্ট। এটা আসলে আমি আর বলতে চাই না, আমি একজন প্রচার বিমুখ মানুষ, তবু কথা প্রসঙ্গে চলে আসলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। আসলে ভালো কাজ প্রকাশ করলে বা প্রচার করলে সেটা দেখে মানুষ উদ্বুদ্ধ হয়, এটাও কিন্তু একটা সুন্দর বিষয়। স্যার, আপনার কাছ থেকে শুনতে চাইবো যে বাংলাদেশের শিশু চক্ষু চিকিৎসার জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের শিশু চক্ষুর সার্ভিস আমরা যারা দিয়ে থাকি তাদের সংখ্যা কিন্তু খুবই অপ্রতুল। সারা বাংলাদেশে আমার ধারণা শিশু চক্ষু নিয়ে যারা আমরা কাজ করি 100 জনের বেশি হবে না। তো আমার পরিকল্পনা হচ্ছে আমরা শিশু চিকিৎসকদের সংখ্যা বাড়ানো, পাশাপাশি যদি আমরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারি, সেটা দেশে হোক বা বিদেশে হোক, তাহলে আমাদের যে একটা বিরাট অংশ যারা শিশুদের একটা অংশ, আমরা কিন্তু শিশু বলতে 18 বছর বয়স পর্যন্ত আমরা শিশুদেরকে নিয়ে আমরা কাজ করি। তো ওদের যদি চোখের যে ডিজিজগুলো অনেকের আছে, বাই বর্ন তাদের ব্লাইন্ড, যেমন প্রিমেচুর বেবি আছে কিছু, আমরা ডিজিজটার নাম বলি যে আরওপি, রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, এগুলো নিয়ে আমাদের অনেক কাজ করার আছে। তো আমার পরিকল্পনা আছে যে আজকাল কিন্তু প্রিমেচুর বেবিরা, আমাদের যে এনআইসি ফ্যাসিলিটি আছে, আমাদের যে শিশু চিকিৎসকরা আছেন, তাদের দক্ষতার কারণে এই বাচ্চাগুলো কিন্তু এখন বেঁচে যাচ্ছে। আগে দেখা যেত যে প্রিমেচুর বেবিরা বাঁচত না বেশি, আমাদের এখন বাচ্চারা কিন্তু বেঁচে যাচ্ছে। 28 সপ্তাহে বাচ্চা জন্মগ্রহণ করতেছে, 1.5 কেজি ওজন, 1 কেজির নিচে বাচ্চারা ওজন নিয়ে, যে সমস্ত বাচ্চারা পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, তারা কিন্তু তাদের চোখের বিভিন্ন রোগে তারা আক্রান্ত হতে পারে। তো এই জিনিসগুলো আমরা সমাজের বিভিন্ন মানুষের মধ্যে আমরা ডিসেমিনেট করতে চাই। আমরা যেমন শিশু রোগ চিকিৎসক যারা আছেন তাদের মধ্যে, গাইনোকোলজি যারা আছেন তাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আমরা একটু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা বাংলাদেশে আমাদের কাজ চলমান আছে। আমরা চেষ্টা করছি যে এই ক্ষেত্রে যেন আমরা আমাদের কাজগুলোকে, পরিধিটাকে আরো বাড়াতে পারি। তাহলে আজকে যে শিশু যে থ্রেট অফ ব্লাইন্ডনেস, এটা যাতে না হয় ভবিষ্যতে, এদিকে আমাদের একটা পরিকল্পনা আছে। পাশাপাশি শুধু শিশু নিয়েই কাজ না, ওভারঅল যেহেতু আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছি, সারা বাংলাদেশে কিন্তু আমাদের টেলিমেডিসিন ফ্যাসিলিটি রয়েছে। আমরা 200টা উপজেলা হেলথ কমপ্লেক্সে এবং 13টা মেডিকেল কলেজের মাধ্যমে আমাদের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু আমরা এই চিকিৎসা সার্ভিসটা আমরা দিয়ে থাকি। তো এটা আমাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে আমাদের যে 464টা উপজেলাতেই আমরা এটা আমরা বৃদ্ধি করব, যে টেলিমেডিসিনের মাধ্যমে যেন মানে আমাদের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে যেন মানুষ আমাদের ঢাকার যে চিকিৎসা সেবা টেলিমেডিসিনের মাধ্যমে যাতে পায়, এইটার কিন্তু এখনো চলমান আছে এবং ভবিষ্যতে যেন এটা পরিধি আরো বৃদ্ধি পায়, এটা আমার একটা পরিকল্পনা ভবিষ্যতে আছে। অবশ্যই সাধুবাদ জানাচ্ছি আপনার এই পরিকল্পনাকে, এবং একই সাথে আসলে একদম আজকের আয়োজন সুস্মিতা আমরা শুরু করেছিলাম স্যারের বাবা সম্পর্কে জানতে চাওয়ার মাধ্যমে, এবং বিভিন্ন সময় স্যারের মা সম্পর্কে স্যার বলেছেন চমৎকার কিছু স্মৃতি মায়ের সাথে আছে, সেই স্মৃতি আসলে থাকবেই। সন্তান এবং মায়ের সম্পর্কগুলো এমনই। আমরা একটু আপনার পরিবার সম্পর্কে জানতে চাই, যে আপনার যিনি সহধর্মিণী আছেন তিনি আসলে কিভাবে সহযোগিতা করেন এই প্রফেশনে? আমার সহধর্মিণী একজন শিক্ষক, এবং মেডিকেলে যখন আমি পড়াশোনা করি আমার তখনকার একটা প্ল্যান ছিল যে সহধর্মিণী আমি যদি চিকিৎসক না হয়, দুইজনই বাবা মা যদি ব্যস্ত থাকেন প্রফেশনাল লাইফে, বাচ্চাদের একটু আনকেয়ার থাকে, তা আমার একটা পরিকল্পনা ছিল যে আমি একজন শিক্ষক সহধর্মিণী চাই। তো ওখানেও আমি মনে করি যে আল্লাহর উপর আস্থা এবং নিজের ডিটারমিনেশন কাজ করেছে। আমার স্ত্রী একজন শিক্ষক, এবং আমার ছোটবেলা না, মেডিকেল লাইফে আমার একটা ইচ্ছা ছিল যে ইংলিশের
ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচারে যদি স্টুডেন্ট হয় সহধর্মিণী ভালো। কারণটা হচ্ছে যে আমি তো সরকারি চাকরি করব, আমার ট্রান্সফারেবল জব, আর আমার স্ত্রী যদি সে প্রাইভেট জবে থাকে, সে প্রাইভেট স্কুলগুলা কলেজগুলোতে সে শিক্ষকতা করে যে কোনো জায়গায় সে গিয়ে শিক্ষকতা পেশার সাথে জড়িত থাকতে পারবে, বাচ্চাদেরকে সে টেক কেয়ার করতে পারবে। আমার 2 ছেলে এবং 1 মেয়ে, 3জনই আলহামদুলিল্লাহ এখন তারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করে, এবং বাচ্চাদেরকে যে গড়ে তোলার পিছনে যে আমার গৃহিণীর আমার স্ত্রীর যে অবদান, এটা আমি স্বীকার করি এবং আমি খুব স্মরণ করি। এবং শিক্ষক মা হওয়ার কারণে আমার ধারণা যে বাচ্চাগুলো মানে আমার যে পেশাগত যে ব্যস্ততা, আমার যে ঘরের বাইরের যে ব্যস্ততা, এটা দিয়ে বাচ্চাদেরকে হয়তো লালন পালন করা আমার জন্য সময় দেওয়া কষ্ট হতো যদি আমি এইভাবে একজন শিক্ষিকা যদি আমি স্ত্রী না পেতাম। তো আমি মনে করি যে আসলে এটা এক একজনের চয়েস এক এক রকম, কিন্তু এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা আমার মনে হয় বাচ্চাদের জন্য একটা, বাচ্চারাও মাকে পেলো, বাচ্চারা আবার কমপ্লেন করবে, আমার বাচ্চারা যখন বড় হবে আমার মতো হয়তো তারা কমপ্লেন করবে আমাকে পায় নাই, মাকে পেয়েছে। সব পরিবারে এটা হয়ে থাকে। সেটাই। কিন্তু আপনি ভীষণ পরিতৃপ্তি নিয়ে বলছিলেন যে আপনার সহধর্মিণী সবকিছু খুব সুন্দরভাবে পালন করছেন, এবং আজকে একজন অধ্যাপক ডক্টর খায়ের আহমেদ চৌধুরী হয়ে ওঠার পিছনে তার যে ভূমিকা সেটাও কিন্তু চমৎকার সুন্দর। স্যার, একদমই দর্শকের হয়ে একটি প্রশ্ন করতে চাই যে একদমই বাবা মার জায়গা থেকে সন্তানদের চোখ যাতে ভালো থাকে বা সুস্থ থাকে সবকিছু মিলিয়েই একটু কমনভাবে যদি আপনার জায়গা থেকে কিছু বলার থাকে যে ছোটবেলা থেকে কিভাবে মেনটেন করলে ভালো থাকতে পারবে তারা। আমি বলবো যে তাদের খাদ্যাভ্যাসটা একটু খেয়াল রাখা উচিত। কি ধরনের আজকালকার বাচ্চারা, বিশেষ করে শহর অঞ্চলের বাচ্চারা দেখা যায় যে খুব বেশি জাঙ্ক ফুডের প্রতি আসক্তি থাকে তাদের, এটা যাতে না হয়। আমরা যেটা সুষম খাদ্য বলে যা বুঝি, যে তাদের শাকসবজি থাকবে, তাদের ছোট মাছ থাকবে। অনেক বাচ্চারা ছোট মাছ খেতে চায় না, অসুবিধা নাই, কিন্তু মাছের আইটেম যেন তাদের খাবারে থাকে, প্রোটিন খাবারটা থাকবে। তাদের যখন বেড়ে ওঠার সময় আমরা সবসময় বলি যে প্রোটিনটা একটা বিল্ডিং ব্লক স্বাস্থ্যের জন্য, ব্রেইনের জন্য। এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত, যেখানে মাছ মাংস আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আমরা পারি যেন বাচ্চাদের খাবারের ব্যাপারটা যেন আমরা এটা খেয়াল রাখি, যেন তারা জাঙ্ক ফুডে আসক্তি না হয়ে তারা শাকসবজি, মাছ, প্রোটিন সব ধরনের খাবারে যেন তারা অভ্যস্ত হয়। যেটা আমি মনে করি যে আমরা ছোটবেলা থেকে কিন্তু সব ধরনের খাবার খেয়ে আমরা অভ্যস্ত। এখন আমাদেরকে যদি কেউ কোনো বাসায় রান্না করে দাওয়াত দেয়, তা আমরা মানে তখন অপ্রস্তুত হই না, বা যে হোস্ট তাকে আমরা প্রস্তুত করি না, কারণ সব ধরনের খাবার খেয়ে আমরা বড় হয়েছি। সুতরাং আমি মনে করি যে আমাদের যে ছোটবেলা যেভাবে আমরা কাটিয়ে এসেছি, বর্তমানে বাচ্চাদেরকেও আমি গার্জিয়ানদেরকে বলবো যে আপনি যেভাবে বড় হয়েছেন সেভাবে আপনার বাচ্চাদেরকে বড় করেন। নট দ্যাট যে আপনাকে KFC খাওয়াতে হবে, পিৎজা হাট খাওয়াতে হবে। আপনি যেভাবে বড় হয়ে আসছেন, আমি যেভাবে বড় হয়ে আসছি, এভাবে আমরা বাচ্চাদেরকে লালন পালন করি। আর ডিভাইসের দিকে অবশ্যই বাচ্চাদের খেয়াল রাখতে হবে। ডিভাইসটা অত বেশি দেওয়া যাবে না। আজকাল অনেক সময় শুনি 6 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস বয়সে বাচ্চারা খাওয়ার সময় নাকি মায়েরা মোবাইল না দিলে বাচ্চারা খায় না। এই অভ্যাসটুকু আমি অনুরোধ করবো গার্জিয়ানদেরকে, ছোটবেলা থেকে অভ্যাস করবেন না। আর বাচ্চারা আসলে মাটির মতো, তাদেরকে যেভাবে আপনি তৈরি করবেন, যেভাবে লালন পালন করবেন, তারা সেভাবেই তৈরি হবে। অনেক ধন্যবাদ স্যার। এভাবেই আপনাদের মাধ্যমে আসলে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষদের জন্য আপনারা কাজ করছেন। আপনার জন্য অনেক শুভকামনা স্যার, ভালো থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, বিশেষ করে মাছরাঙ্গা টেলিভিশনের এই রাঙ্গা সকালের অনুষ্ঠান। আমার মা এই প্রোগ্রামটা খুব দেখেন, আমি ওনার সাথে অবসর সময় বসে এই প্রোগ্রামটা মাঝে মাঝে দেখি। আমার অবসর অবশ্য ওরকম নাই, তারপরেও আমি খুব এনজয় করি, এবং বিশেষ করে উনি যে এই প্রোগ্রামটা দেখেন, এনজয় করেন, এটাই আমার কাছে খুব এনজয়েবল, এবং এটি আমাদেরও ভীষণ ভালো লাগার একটি ব্যাপার। তার জন্য শুভকামনা। আপনাদের অনেক ধন্যবাদ।